প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দি স্বামী অব ভাল্লাইথোডু অবলম্বনে কেনেথ অ্যান্ডারসনের একটি শিকার কাহিনী, ভাল্লাইথোডুর সন্ন্যাসী বাঘ। কলা বাগানটার দিকে তাকিয়ে কণ্ঠ আজ খেপে গেল। বুনো হাতিটা একেবারে তছনছ করে গেছে বাগানটাকে। রাগে কাঁপতে কাঁপতে সে বাড়ি ফিরে এলো। মাচা থেকে নামিয়ে নিয়ে এলো পুরনো গাদা বন্দুকটা। বহুদিন বন্দুকটার কোনো ব্যবহার হয়নি, পরিষ্কার না করলে ব্যবহার করা যাবে না। ছেলেকে ডেকে বলল, বন্দুকটা সাফ করে ফেল, আজ হাতিটাকে শেষ করতেই হবে। ছেলে বলল, হাতি মারা আইনত নিষিদ্ধ, তা তুমি জানো না বাবা? ছেলের কথায় কণ্ঠ বিরক্ত হলেও ব্যাপারটা বুঝল। ততক্ষণে তার রাগ একটু কমেছে। বলল, হাতি মারা নিষিদ্ধ হলেই বা কি আসে যায়? হাতিটাতে আমি কি মারতে পারি? পাকা শিকারি হলে না হয় চেষ্টা করতাম, তবু পাগলা হাতিটার গায়ে যদি দু একটা গুলিও বসাতে পারি তাহলে ওটা এদিকে আসা ছেড়ে দেবে। বেশ কিছুদিন ধরেই এই পাগলা হাতিটা খুব উৎপাত শুরু করেছে। কলা বাগান ধ্বংস করেছে, বাড়িঘর তছনছ করেছে, উদ্বাস্তু করেছে সে বহু মানুষকে। অথচ নীলগিরি পর্বতের এই অঞ্চলটা জুড়ে মানুষের সমস্ত রুজি রোজগার এই কলা বাগান নিয়েই। কণ্ঠর কলাবাগানটা বিশাল। এরকম অসংখ্য কলাবাগান নীলগিরি পর্বতের তলদেশে ছড়িয়ে আছে। সাধারণত হাতিরা এদিকে আসে না, কিন্তু পাগলা হাতিটা এদিকে আসছে। ওটার অত্যাচারে স্থানীয় লোকেরা বিপর্যস্ত। এই অবস্থার মধ্যে আর এক উৎপাত শুরু হয়েছে। একটা বাঘ রাতের অন্ধকারে গরু ছাগল নিয়ে পালিয়ে যায়। ওটা আবার মানুষও খেতে শুরু করেছে। একটা রাখাল বালককে মেরে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু এই বাঘটার সঙ্গে আবার এক সাধুর ব্যাপারও জড়িত। যেদিন থেকে সন্ন্যাসী মহারাজ এই তল্লাটে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে বাঘের উৎপাত। একদিন ফর্সা দাড়িওয়ালা গেরুয়াধারী এক সন্ন্যাসী কণ্ঠের কলা বাগানে এসে হাজির। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণের ইচ্ছায় বেরিয়েছে সে। নীলগিরি পাহাড়ে বৈষ্ণব তীর্থ সাধু মন্দির দর্শনে যাবে। আপাতত একটা রাত কণ্ঠর ঘরে আশ্রয় চায়। সাধু সন্ন্যাসীর ওপর প্রবল ভক্তি কণ্ঠের। সন্ন্যাসীর প্রস্তাবে সে মহা খুশি। একদিন কেন 7 দিন কণ্ঠের বাড়িতে সাধু মহারাজ থাকলেও কণ্ঠের আপত্তি নেই। সাধু সঙ্গ বড় পুণ্যের। কণ্ঠের অঢেল আতিথ্যে স্বামীজির দিন কাটে। নানা রকমের উপাদেয় আহার। কণ্ঠ এই তল্লাটে একজন বর্ধিষ্ণু ব্যক্তি, অতএব সাধু সেবায় কোনো ত্রুটি হলো না। লোকমুখে সাধুর কথা প্রচারিত হয়ে গিয়েছিল। অনেকেই খাবার দাবার পাঠাতে লাগলো। যত খাবার আসে সাধুর কন্যাকুমারিকা যাবার দিন তত পেছিয়ে যায়। একদিন স্বামীজি মনের বাসনা ব্যক্ত করল কণ্ঠকে। জায়গাটা খুবই পছন্দ হয়েছে তার। এমন জায়গায় ভগবত দর্শনের উপযুক্ত। এখানেই যদি পাকাপাকি থাকবার বন্দোবস্ত করে দেয় কণ্ঠ তবে খুব ভালো হয়। কণ্ঠ এই ব্যবস্থায় খুশি। সন্ন্যাসীর থাকবার জন্য আলাদা ব্যবস্থা করে দিল। তখন থেকেই একটা বাঘের উৎপাত শুরু হয়েছিল। এই তল্লাটে বাঘ প্রচুর, কিন্তু লোকালয়ে তারা কখনো আসে না। কিন্তু এই বাঘটার আচরণ অন্যরকম। গরু মোষ ছাগল তো খাচ্ছেই, মানুষ পর্যন্ত খেতে শুরু করেছে। আশেপাশের গ্রামের লোকেরা ভয়ে অস্থির। সবাই গিয়ে সন্ন্যাসীর পায়ে পড়ল। বাঘের হাত থেকে রক্ষা করবার একটা ব্যবস্থা করতেই হবে স্বামীজিকে। ওদের কথা শুনে স্বামীজি কিছুক্ষণ ভাবনা চিন্তা করল। তারপর বলল, আরে এই বাঘটা তো আমারই, বাঘটা আমার সঙ্গী, তা একটু বাড়াবাড়ি করে ফেলেছে দেখছি। আচ্ছা, আমি দেখছি, বেটাকে বাড়াবাড়ি করতে মানা করে দেব। সামনে বসা স্তব্ধ লোকগুলোর মুখের দিকে চোখ বুলিয়ে নিল স্বামীজি। তারপর আবার বলল,
বাঘটাকে আমি দেখব, কিন্তু তোমরা আমাকে দেখবে। খাবার দাবার যেন ঠিক মতো আসে, চাল ডাল যেন ভালো হয়। আর একটা কথা, আমি এখানে মন্দির করব, মন্দিরের সব খরচ তোমাদের দিতে হবে। মন্দির হবে তোমাদের ঘরের কাছেই, ভগবান থাকবেন, সব পাপি তাপি উদ্ধার হয়ে যাবে। এদেশে অধিকাংশই গরিব, মন্দির করতে কত টাকা লাগবে কে জানে। স্বামীজি যে টাকার অঙ্ক বলেছে সেই টাকা দেওয়া গ্রামবাসীদের সাধ্যের বাইরে। তারা সন্ন্যাসীর কাছে গিয়ে দরবার করলো, টাকার অঙ্ক কমাতে বললে স্বামীজি ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, কি ঈশ্বরের কাজে দরাদরি? ঠিক আছে, বাঘ আরো অত্যাচার করবে, আমি কিছু করতে পারবো না। স্বামীজির কথায় গ্রামবাসীদের মাথায় বাজ পড়ল। এদিকে বাঘটার অত্যাচারও বেড়ে গেছে, রটে গেল টাকার জন্য স্বামীজি বাঘ লেলিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত লোকমুখে গুজবটা ছড়িয়ে পড়ল যে বাঘটা কিছু নয়, সাধুই আসলে বাঘ। মন্ত্রের জোরে চেহারা বদলে ফেলতে পারে স্বামীজি। এই রকম যখন অঞ্চলের অবস্থা, তখন পাগলা হাতিটাও কলা বাগান ধ্বংস করছিল। এক রাতে কণ্ঠ তার পুরনো আমলের গাদা বন্দুকটা নিয়ে একটা কলার ঝাড়ে চুপ করে বসে আছে, এই হাতিটাকে ভয় দেখাবার জন্য। রাত ক্রমেই বাড়ছিল, আকাশে এক টুকরো চাঁদ। গা ছমছম করা কলা বাগানে বন্দুক নিয়ে বসেই আছে কণ্ঠ। হঠাৎ একটা বিরাট ছায়া এগিয়ে আসতে দেখল সে, নড়ে চড়ে বসল। হাতিটা এবার আসছে। কালো ছায়াটা ক্রমেই এগিয়ে আসছে। আরে, এটা তো হাতি নয়, সেই বাঘটা। বন্দুকের ট্রিগারে চাপ দিল কণ্ঠ। গুলির শব্দের সঙ্গে সঙ্গে বাঘটাও গর্জন করে উঠল। কিন্তু বাঘের গর্জনের সঙ্গে মানুষের চিৎকার কেন? দুটো শব্দ একই সঙ্গে হলো কেন? চাঁদের আলো আর নেই, আকাশ মেঘে ঢেকে গেছে। কণ্ঠ প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না, তবু অস্পষ্ট আলোয় সে দেখতে পেল একই সঙ্গে দুটো প্রাণী দৌড়চ্ছে। এদের মধ্যে একটা যে মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। মানুষটা যেদিকে ছুটছে সেদিকেই তো সাধুর আশ্রম। সাধু ছাড়া দ্বিতীয় লোক কেউ থাকে না ওখানে। এতক্ষণে কণ্ঠের মন থেকে পাগলা হাতির কথা মুছে গেছে। কলা বাগানে দাঁড়িয়ে ভাবনায় পড়ল কণ্ঠ, দৌড়ে পালানোর লোকটা স্বামীজি নয় তো? তবে তো সর্বনাশ, সাধুর রক্তপাতের অপরাধে নরকভোগ হবে তার। কিন্তু স্বামীজি এদিকে কেন এলো, যেখানে বাঘের ভয়ে মানুষ রাতে বাড়ির বাইরে বের হয় না? কণ্ঠের ইচ্ছে হলো একবার স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসে আহত লোকটা কে। কিন্তু পাকা সংসারী লোক সে, এ সময় ওখানে গেলে নানা ঝামেলা হতে পারে। একটা লোককে বাঘ ভেবে গুলি চালিয়ে আহত করার অপরাধে ধরা পড়তে পারে কণ্ঠ। অতএব সাধুর আশ্রমে যাওয়া স্থগিত রেখে সে বাড়ি ফিরে গেল। পরে এক সময় গেলেই চলবে। এখনো সকালের খাবার কণ্ঠর বাড়ি থেকেই যায় স্বামীজির কাছে। সকালের খাবারে থাকে ক্ষীর, কলা, চিনি। সাধু সকালের আহার হিসেবে এটাই পছন্দ করে। কণ্ঠর ছেলে সকালে খাবার নিয়ে যায়, আজও গেল। বাপের কাছ থেকে আগের রাতের ঘটনা শোনাই ছিল তার। আশ্রমের সামনেই রক্তের ছাপ দেখে সে থমকে দাঁড়ালো। দরজা বন্ধ। বন্ধ দরজায় ধাক্কা দিতেই ভেতর থেকে হুঙ্কার ভেসে এলো, খবর বাইরে রেখে যা, আমি অসুস্থ। কণ্ঠের ছেলের মনে কৌতূহল। পা টিপে টিপে সে ঘরের একটা ফাঁকের কাছে দাঁড়ালো। ভেতরে উঁকি দিয়ে দেখল স্বামীজির কাঁধে পট্টি বাঁধা, আর পট্টির কাপড়টা রক্তে ভেজা। নীলগিরি উপত্যকায় যখন এই সমস্ত কাণ্ডকারখানা চলছিল, আমি তখন আগ্রায়। এই সময় বন্ধু স্যাটসেলের একটা চিঠি পেলাম। ভাল্লাই থোডুর বাঘের কথা উল্লেখ করে স্যাটসেল লিখেছে কাঠমান্ডু চলে আসতে। উটিতে এসে বন্ধুর বাড়িতেই উঠলাম। বিস্তৃত বিবরণ কিছু পাওয়া গেল না।
ব্রেকফাস্ট খেয়ে আমি ভাল্লাইথোডুর উদ্দেশ্যে রওনা হলাম। এর আগেও এই তল্লাটে আমি বাঘ শিকার করেছি। ভাল্লাইথোডু গ্রামে এক পূর্ব পরিচিত উইলো উপজাতির লোকের বাড়িতে উঠলাম। লোকটার আসল নাম কেউই জানে না, বুড়ো বলে সবাই ডাকে। বেঁটে চেহারা, মাথার চুল সব সাদা। বন জঙ্গলের অভিজ্ঞতা প্রচুর বলে আগেও আমার শিকারের সঙ্গী হয়েছে লোকটি। আমার সঙ্গে কথা বলতে গিয়ে বাঘটার প্রসঙ্গ উঠতেই বলে উঠল, ওরে বাবা, ওটা বাঘ নয় সাহেব, স্বামীজি বাঘের ছদ্মবেশে থাকেন। যাই হোক, আপনি পুরনো মালিক, এসেছেন ভালোই হয়েছে। ঠিক করলাম রাতটা গাছের নিচে কাটাবো। কলা বাগানের মাইল খানেক দূরে একটা বড় আম গাছ, কিন্তু জায়গাটা বড় ঠান্ডা। পাশ দিয়েই নদী চলে গেছে। নদীর দুপাশে গভীর অরণ্য। এমন জায়গায় ঠান্ডা বেশি হবেই। তাই ঠিক করলাম সারা রাত আগুন জ্বেলে থাকবো। আগুনে দুটো লাভ, ঠান্ডা এবং বন্য জন্তু দুটোর হাত থেকেই রক্ষা পাওয়া যাবে। জঙ্গলে শুকনো কাঠের অভাব নেই। বুড়ো আর আমি প্রচুর কাঠ জোগাড় করে ফেললাম। সন্ধ্যের সময় আম গাছের নিচে ভালো করে আগুন জ্বেলে বসলাম দুজনে। বুড়োর কথা শোনা যাবে, আর তার সঙ্গে শোনা যাবে বাঘের ডাক। পাকা শিকারী বাঘের ডাক থেকে বাঘের চরিত্র পর্যন্ত আন্দাজ করতে পারে। বন্ধু স্যাটসেলের কাছ থেকে বিস্তৃত বিবরণ কিছুই জানতে পারিনি। বুড়োর কাছেও বিশেষ কিছু জানা গেল না। সে আমাকে বারে বারেই বোঝাতে চাইল যে ভাল্লাইথোডুর বাঘটা সত্যিকারের বাঘ নয়, আসলে স্বামীজি বাঘের ছদ্মবেশে থাকেন, অর্থাৎ ওই সন্ন্যাসী বাঘ। এই বাঘটাকে মারলে সন্ন্যাসী হত্যার পাপ গায়ে লাগবে। তাছাড়া মানুষ খেকো বাঘেদের অপদেবতা থাকে। সেই দেবতা সব কিছুই দেখতে পান, শুনতে পান। এই অন্তর্যামী দেবতার হাত থেকে কারো রেহাই নেই। এই বাঘ মারলে শিকারীর মৃত্যু অবধারিত। বুড়োর কথা শেষ হবার আগেই একটা বাঘের গর্জন শোনা গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বুড়ো বলল, সাহেব, ও এই সেই বাঘ। স্বামীজি নিশ্চয় আমাদের কথা শুনে ফেলেছেন, গেলুম আর রক্ষা নেই। বাঘের ডাক ভেসে আসছিল নদীর ওপার থেকে। 200 থেকে 250 গজ দূরত্ব হবে। বুড়োর অবস্থা দেখে আমারও মনে কেমন একটা ভাব এসে গেল। এইসব দুর্গেও রহস্যের অলৌকিকতায় আমার বিশ্বাস নেই, তবুও আমি অবসন্ন বোধ করছিলাম। শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে ধমক দিলাম বুড়োকে, থামো বুড়ো, বাজে বকবক করো না। ওটা মানুষ খেকো বাঘ, অপদেবতা বা স্বামীজি নয়। হাঁটুর ওপর রাইফেল তুলে নিলাম, টর্চ জ্বালালাম, কিন্তু সামনে কিছুই নেই। আবার বাঘটা ডেকে উঠল, এবার কাছাকাছি। তাহলে নদী পার হয়ে এদিকেই আসছে ওটা। পেছন দিক থেকে আমাদের আক্রমণ করতে পারে ভেবে আগুন উস্কে দিলাম। আবার ডেকে উঠল বাঘটা। সেই শব্দে বনের নৈশব্দ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাঘের ডাক আমার পক্ষে মঙ্গল। ডাকের শব্দ থেকে বুঝতে পারবো বাঘটার অবস্থান, কিন্তু না ডাকলে খুবই খারাপ। অন্ধকার রাতে ওটা কোন দিক থেকে আসবে অথবা আক্রমণ করবে বোঝা যাবে না। বাঘের পরপর ডাকের শব্দে বুড়োর অবস্থা খুবই কাহিল। ওকে ধমকালাম আবার। হঠাৎ নদীর চড়া থেকে একটা হরিণ ডাকলো। ভয় পেয়েছে হরিণটা। তারপরেই শোনা গেল হাতির ডাক। বাঘটা সম্ভবত আমাদের পাশ দিয়ে গেল। মানুষের গন্ধ নিশ্চয়ই পেয়েছে, তবু আগুনের ভয়ে কাছে এগোলো না। হাতির পালের দূরে সরে যাওয়ার শব্দ শোনা গেল। হরিণটার ভয়ার্ত মরণ চিৎকার শুনতে পেলাম আমি। বাঘটা ঘাড় মটকালো হরিণটার। স্থির হয়ে আমি বসে রইলাম। মাঝে মাঝে নতুন কাঠ দিয়ে আগুনটা চাগিয়ে রাখছি। আগুনই এখন একমাত্র নিরাপত্তা। সকাল হলো। স্বামীজির আশ্রমে গেলাম আমি। বুড়োকেও সঙ্গে নিলাম। তার ভয় এখনো কাটেনি। আশ্রমের দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলে বেরিয়ে এলো গেরুয়াধারী সন্ন্যাসী। আমাকে দেখে
সে হাসল, বলল, সাহেবজি, কি ব্যাপার? দেখতে এলাম সন্ন্যাসী বাঘকে। সারা রাত বনে জঙ্গলে কাটিয়ে এতক্ষণ ঘুমোচ্ছিলেন বুঝি? আমি বললাম। সন্ন্যাসী আবার হাসল, বলল, সত্যি কথা বলতে কি, এই মাত্র ঘুম ভাঙলো আমার। তোমার সঙ্গের বুড়ো শেয়ালটা নিশ্চয় সব কথা বলেছে তোমাকে। কাল রাতে তোমাকে খাবো বলেই তো গিয়েছিলাম, কিন্তু গন্ডগোল করে দিল হরিণটা। যাক, তোমাকে খাবার সময় পাবো আরো। হরিণটাকে আর পাওয়া যেত না, তাই আগে ওটাকেই খেলাম। সন্ন্যাসীর কথা শুনে আমি বিস্মিত হলাম। গত রাতে হরিণটার ডাক সন্ন্যাসীর কানে গেল কি করে? তাহলে স্থানীয় লোকেদের বিশ্বাসের পেছনে সত্যি কি কোনো ভিত্তি আছে? কিন্তু আমি এসব বিশ্বাস করি না। ভণ্ড সন্ন্যাসীর কথায় আমি ভয় পাব? গম্ভীর হয়ে বললাম, শোনো হে ধূর্ত মিথ্যেবাদী, বোকা সরল আদিবাসীদের ধাপ্পা দিতে পারো তুমি। আমাকেও সব ধাপ্পাবাজির কথা বলে লাভ নেই। তুমি একটা বদমাস। গরিব আদিবাসীরা তোমাকে যত্ন করেই রেখেছিল, কিন্তু তোমার লোভ সীমা ছাড়িয়ে যাচ্ছে। অসহায় লোকগুলোর কাছ থেকে টাকা আদায়ের জন্য ভয় দেখাচ্ছ। কাল যে জন্তুটা হরিণটাকে মেরেছে সেটা বাঘই, তুমি নও। তুমি একটা শুয়োর। ভেবেছিলাম আমার কথা শুনে সন্ন্যাসী রেগে যাবে, কিন্তু সে হা হা করে হেসে উঠল, বলল, বাহ, বেশ বলেছ, তোমার যোগ্য কথাই বলেছ। কিন্তু পরক্ষণেই দপ করে জ্বলে উঠল সে। বেশ জোরে চেঁচিয়ে বলল, যাও, নিজের চরকায় তেল দাওগে। যদি প্রাণে বাঁচতে চাও তবে আমার ব্যাপারে নাক গলিও না। আমার ইচ্ছে করছিল এক ঘুষিতে ভণ্ডটার মুখ ভেঙে দিই, কিন্তু সংযত রইলাম। ধমক দিয়ে বলে উঠলাম, মিথ্যুক কোথাকার, তোমার ব্যাপার আমি সহজে ছেড়ে দেব ভেবেছ? বাঘ হও আর যাই হও, খবরদার আমার রাইফেলের রেঞ্জের মধ্যে এসো না। একেবারে খতম করে দেব তোমাকে। মনে রেখো, তোমার আয়ুও শেষ হয়ে এসেছে। এই বলে আমার মুখের ওপরই দরজা বন্ধ করে দিল সন্ন্যাসী। আমি আশ্রম থেকে বেরিয়ে এলাম। বুঝতে পারছি বাঘের যাওয়া আসার খবর পায় ভণ্ড সন্ন্যাসীটা। বাঘ ডাকলে ওই যে ডেকেছে এমনটা জানিয়ে দেয় পাকে চক্রে। তাছাড়া লোকটার সাহস অসীম, বাঘের সঙ্গে সঙ্গে চলবার মতো ক্ষমতা রাখে, আর গোটা ব্যাপারটাকে ও গ্রামবাসীদের আতঙ্ক ধরাবার কাজে ব্যবহার করে। ব্যাপারটার একটা ফয়সালা করা খুবই জরুরি। বুড়োকে পাঠালাম দুটো গরু কিনতে। বাঘের টোপ হিসাবে গরু হলো আদর্শ। সারা দুপুর শিকারের বন্দোবস্তে ব্যস্ত রইলাম। সন্ধে হতেই উঠে বসলাম মাচানে। রাত গভীর হয়ে এলো। মাচানের ওপর একা বসে আছি। সামনেই একটা নালা। গাছ থেকে 30 হাত দূরে একটা গরু বাঁধা হয়েছে খুঁটির সঙ্গে। বাঘটা আশেপাশেই কোথাও আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাইফেলের ট্রিগারে হাত রেখে আমি বসে আছি। হঠাৎ বাঘটা ডেকে উঠল। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম সন্ন্যাসীর অট্টহাসি। হা হা করে হাসছে ভণ্ড লোকটা। আমাকে বুঝিয়ে দিতে চায় বাঘ আর ও একই প্রাণী। কিন্তু আমাকে ধোঁকা দেওয়া কি এতই সহজ? একটা পরিকল্পনা ঠিক করে মাচা থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম আমি। 2 হাত মুখের কাছে নিয়ে গিয়ে বাঘের ডাক ডাকলাম আমি। একেবারে নিখুঁতভাবে বাঘের ডাক ডাকতে আমি ওস্তাদ। আমার ডাকের শব্দ ভীষণভাবে কাজে লেগে গেল। সন্ন্যাসী নিশ্চয় বিভ্রান্ত হয়ে গিয়েছিল দুটো বাঘের ডাক শুনে। তার মনে প্রচণ্ড ভয় ধরে গিয়েছিল। দুটো বাঘই যদি তাকে একসঙ্গে তাড়া করে। এবার সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আশ্রমের দিকে ছুট লাগালো। মাত্র আধ মাইলের মধ্যেই সন্ন্যাসীর আশ্রম। ছুটে গিয়ে আশ্রমের দরজা একবার বন্ধ করতে পারলেই নিরাপদ। প্রাণপণে ছুটছে সে, কিন্তু আতঙ্কগ্রস্ত লোক যখন দৌড়োয় তখন তার পা ঠিকভাবে পড়ে না।
ওর সাহসী ডান পিঠে চেহারাটা দেখে বাঘ হয়তো ভয় পেত, কিন্তু এই মুহূর্তে সে সাধারণ মানুষের মতো প্রাণ বাঁচানোর জন্য ছুটছিল। ফলে ওর পেছনে ধাওয়া করল বাঘটা। আমিও রাইফেল হাতে বাঘের পেছনে ছুটলাম। বাঘের হাতে সন্ন্যাসীর মৃত্যু হোক, এটা আমি চাই না। সন্ন্যাসীকে ধরবার আগেই বাঘটাকে খতম করতে চাই আমি। কিন্তু বাঘের মতো পশুর দৌড়নোর সঙ্গে মানুষ পারবে কেন? সন্ন্যাসী ছুটছে আগে, তারপর বাঘ, আর বাঘের পেছনে ছুটছি আমি। রাইফেলের পাল্লার মধ্যে বাঘটাকে পেয়ে গেলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, গুলি করবার আগেই বাঘটা ঝাঁপিয়ে পড়ল সন্ন্যাসীর ওপর। বাঘের থাবা জোরে সন্ন্যাসীর পিঠে গিয়ে পড়ল। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সন্ন্যাসী। আমিও ততক্ষণে গুলি চালিয়েছি। প্রথম বুলেটটা বাঘটার মাথায় ঢুকলো ছেঁদা করে। নিশ্চিত হবার জন্য আরো 3টে গুলি চালাতে হলো আমাকে। আমি এগিয়ে গেলাম। বাঘটা মরে পড়ে আছে, তখনও বেঁচে আছে সন্ন্যাসী। ভাল্লাইথোডুর বাঘ সন্ন্যাসী শেষ নিঃশ্বাস ফেলবার আগে আমাকে বলল, বাঘের হাতেই তুই মরবি। শেষ হলো দি স্বামী অব ভাল্লাইথোডু অবলম্বনে কেনেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী ভাল্লাইথোডুর সন্ন্যাসী বাঘ। গল্পটি পাঠ করে শোনালাম আমি, তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।